আসসালামু আলাইকুম। কর্মব্যস্ত নাগরিক জীবন আর যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে শিকড়ের টানে বাড়ি ফেরার এই যাত্রা আমাদের অত্যন্ত আবেগের। তাই তো আমরা শৈশবের স্মৃতি, পরিবার, পরিজন সবার সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আজ বাড়ির দিকে ছুটে চলেছি। আর বাড়ি যাওয়ার পথে যানজট, এই যানবাহনের অতিরিক্ত ভাড়া, রোদ বৃষ্টির এই ধকল, এগুলো তো আছেই, কিন্তু সব কিছুকে ছাপিয়ে সব ক্লান্তিকে ভুলে তারপরেও আমরা কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য বাড়ির দিকে সবাই ছুটে চলি। তো আমরা 24 তারিখে সকালবেলা বাড়ির দিকে যাচ্ছিলাম, আর যেতে যেতে রাস্তার এই দৃশ্য কিন্তু খুবই ভালো লাগছিল। যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের কোনো দৃশ্যপট, মনে হচ্ছে যে আমি বাইরের দেশের কোনো কান্ট্রিতে আছি। তো যাই হোক, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের মাঝে আমি মেহনাজ নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি, ছোট ছোট সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে একটা কমেন্টও করে দিবেন। আর যারা আজ নতুন এসেছেন আমার এই চ্যানেলে, যারা প্রথমবার ভিজিট করছেন, আপনাদের কাছে যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ ভালো লেগে যায় তো অনুরোধ করব আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে একদিন পর একদিন নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। এবারে জার্নিটা শুধুমাত্র আমরাই করছি, অর্থাৎ আমরা ফ্যামিলি মেম্বার যে 4 জন আছি সেই 4 জনই। এবার আর আমার বড় আপারা আমাদের সাথে যাচ্ছে না, আমার দেবর যারাও আমাদের সাথে যাচ্ছে না। তো যে যার মতো করেই চলে যাবে। আপা অবশ্য ঢাকা শহরেই থাকবে। তো যাই হোক, আমরা এখন পদ্মা সেতুতে উঠব। সবসময় আল্লাহ তাআলার কাছে চাওয়া থাকে এটাই যে বাড়ি ফেরার এই আনন্দযাত্রায় সবাই যেন নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারে। যদিও বা আমার ব্লগটা আমি একটু দেরিতে আপনাদের কাছে পৌঁছাচ্ছি বা আপলোড হচ্ছে। ঈদ তো চলে গিয়েছে 28শে মে, আর আজ হচ্ছে জুন মাসের 1 তারিখ, কিন্তু ভিডিওটা আমার করা ছিল 24শে মে, ঈদের 4 দিন আগে। তো এবার একটু হাতে সময় নিয়েই কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি, কারণটা আমাদের কিছু ব্যক্তিগত কারণ ছিল। আর আমার শ্বশুরও চাচ্ছিলেন যে গরুর হাটে যেন সুভার বাবা নিজে গিয়ে গরু পছন্দ করে তারপরে হচ্ছে গরু কিনবে। তো এরকম কিছু কিছু কারণ ছিল আর কি। তো যাই হোক, সুভার যখন কোচিং শেষ হয়ে গিয়েছিল তো তার পরদিনই কিন্তু আমরা রওনা করেছিলাম। পদ্মা সেতু যদি না থাকতো, এর আগে বিগত বছরগুলোতে যেমনটা খুব অ্যাক্সিডেন্ট হতো, অনেক লোক মারা যেত এই ঈদে বাড়ি যাওয়ার সময়, এমনটা তো শুনলেই ভয় লাগতো। আগে শুধু কিন্তু টিভি খুললেই কিন্তু এই খারাপ নিউজগুলো চোখে পড়তো, তখন মানুষ এতটা সাহস পেত না। তো পদ্মা সেতুটা হয়ে যাওয়াতে কিন্তু আমাদের আসলে অনেক সুবিধাই হয়েছে, সময় যেমন কম লাগে তেমনি জার্নিটাও খুব স্মুথভাবে হয়। তো এই যে নন এসি গাড়িতে যাচ্ছিলাম আমরা, আর এই যে যেতে যেতে আমি কিন্তু সবুজ ধানের ক্ষেত, এই গাছগাছালি, নদী, এইগুলো কিন্তু আমার ভিডিওতে নিতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা দুপুরের দিকে পৌঁছেছিলাম 2:30টার দিকে। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করেছি। আপনাদের ভাইয়া রোজা ছিল, আরাফার যে 9টা রোজা রাখতে হয় সে পুরো সবগুলোই রোজা ছিল, একটা বাদে। তো দুপুরবেলা কিন্তু আমি আর ভিডিওটা করিনি, আমার মনে ছিল না। তো রাত্রেবেলা যখন আপনাদের ভাইয়াকে আমি খাবার দিচ্ছিলাম একটু করে ভিডিও করলাম। আর রত্নাপা বলছে যে আপনি কেন দুপুরবেলা ভিডিও করলেন না, সব খাবার তো অর্ধেকই শেষ হয়ে গেছে, এখন আপনি খালি হাঁড়ি বা অল্প কিছু খাবার এগুলো দেখাচ্ছেন। তো আমি বললাম যে এটা কোনো ব্যাপারই না, দেখবে তো আমার ভিউয়ার্স আপু আন্টিরাই বুঝে নিবে হয়তো বা। তো এটা হচ্ছে যে তার পরদিন দুপুরবেলা আমি রান্নাবান্না করব। রত্না আপা আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে কেটে বেছে। এখানে ঢ্যাঁড়স ভাজি করব, এজন্য কেটে দিয়েছে। খয়রা মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। চিংড়ি মাছটা বাছা হয়নি। তো আমি চুলাটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন সব কিছু একসাথে দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি।
তো আম্মা মারা গিয়েছে হচ্ছে প্রায় ৫ মাসের কাছাকাছি হবে আর কি। এই জুনের ৪ তারিখ আসলে ৫ মাস পুড়ে যাবে। আম্মা নাই তো কি হয়েছে, রত্না আপা কিন্তু অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে রত্না আপাকে পেয়েছি, যে দায়িত্বগুলো করেছে উনি বা যে কাজগুলো করে আমাদেরকে সবসময় হেল্প করেছে, এখনও কিন্তু রত্না আপা তার দায়িত্ব থেকে বা তার জায়গা থেকে এক চুল পরিমাণ নড়েনি বা কোনো সময় একটু মুখ কলাও করে না যে আন্টি তো নাই তাহলে আমি কেন ওনার ছেলে বউ বা নাতিপুতিদের এত কিছু করব। এই কথা কিন্তু রত্না আপা কখনোই মানে মন থেকেও আমি দেখি নাই বা মুখেও কখনো শুনি নাই। আমরা প্রত্যেকেই, আমরা ফ্যামিলি মেম্বার যে যেখান থেকে এসেছি সবার জন্যই রত্না আপা তার সাধ্যমতো যতটুকু পেরেছে সে সেইভাবেই কিন্তু আমাদের জন্য করার চেষ্টা করে। তো এই যে কিছু আনারস কেটে দেওয়া হলো, আর এখন হচ্ছে যে রত্না আপা মাছটা কেটে এটার সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। এই চাকা চিংড়ির ভিতরে অনেক বালি থাকে আর তাছাড়া যে রক থাকে, কিছু নরম অংশ থাকে, সেগুলো সব বেছে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি কিন্তু ওপাশ থেকে বসে নেই, আমি কিন্তু আমার রান্নার কাজগুলো করে যাচ্ছি। তো ওইটাই বলছিলাম যে আম্মা নাই, কিন্তু আম্মা চলে যাওয়ার পরে দেখেন ঈদগুলো ঘন ঘন আসছে আর আমরাও বাড়ি আসছি। এটা কেমন যেন লাগে। আসলে একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, তার ব্যবহৃত সব কিছু থেকে যাচ্ছে, তার ব্যবহার করা কিচেন, তার থালা বাসন, তার সব কিছু থেকে যায়, শুধুমাত্র নাই সেই মানুষটা। সময় কত দ্রুত চলে যায়, তাই না? যে আজ ৫ মাস হতে যাচ্ছে। এই তো। তো রত্না আপা সবসময় আমাকে হেল্প করে আর আমিও চেষ্টা করি যে বাড়ি যতটা সময় কাটাই বা যতটুকু সময় আমি বাড়িতে থাকি আমি আমার সাধ্য মতো আমি আমার কাজগুলো করার চেষ্টা করি। তো এই তো, কথা বলতে বলতে কিন্তু আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নিয়েছি আর এখন আমি অন্য রান্নাবান্নাগুলো চড়িয়ে দেব। বাড়িতে আসলে তো আপনাদের ভাইয়ার লাউ খেতে হবে প্রতিদিন। এটা কম বেশি যারা আমার ব্লগগুলো দেখে থাকেন রেগুলার, তো তারা জানবেন। তো হয়তোবা নতুন কোনো আপু আন্টিরা আসলে তারা বিরক্তই হবেন যে এত কেন লাউ খাওয়া হয়। তো তরকারি রান্না করার জন্য আমি মাছগুলোকে তেলের উপরে ভাজতে বসিয়ে দিলাম আর এদিক থেকে রত্না আপা যে কাজটা করে আমাকে এগিয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে চাকা চিংড়িগুলোকে ভুনে নেওয়ার জন্য উনি এই যে পাটায় মশলা করে দিচ্ছে। আমি এতবার বলি যে গ্রাইন্ডারটা বের করে তারপরে আপনি ওখানে মশলাটা করতে পারলেন না, ওনার একই কথা যে গ্রাইন্ডারে আমি ইউজ করতে আমার ভয় লাগে, তো আমি বেটে দিচ্ছি, বাটাতেই ওনার সহজ হয়। তো উনি মশলা তৈরি করছে পাটায় বেটে আর আমি এদিক থেকে লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিয়ে একটা কলা খেয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে নিজেরও খাওয়া দাওয়া চলছে আর বাড়ি আসলে ফলের অভাব নাই। এই যে এই আমগুলো দিয়েছে কিন্তু আমার স্কুল থেকে, মানে আমার ভাগের আমগুলো দিয়ে গেছে। আর রান্না করতে করতে কিন্তু আমি এই যে একটু কলা খেয়ে আবারও বারান্দায় আসলাম। তো বারান্দায় এসে প্রকৃতির এই সজীবতা দেখছি আর এত বাতাস ছিল কিন্তু রোদ ছিল প্রচুর। বাড়িতে এসে হঠাৎ করে গরমের এই তীব্রতা সবাই খুব অস্থির হয়ে যাচ্ছিল। ঢাকায় থাকতে কিন্তু এত গরম বুঝতে পাইনি, কিন্তু বাড়িতে এসে মারাত্মক এই গরম যেন সব কিছুকেই একদম নষ্ট করে দিচ্ছিল। তারপরেও আনন্দ বলে কথা, সব কিছুই কিন্তু চলছিল। তো আমি বারান্দা থেকে আবারও রান্নাঘরে চলে আসলাম আর এই যে তরকারিতে বেটে যে মশলাটা আমরা দেই, পেঁয়াজ পুড়িয়ে জিরা দিয়ে বেটে তরকারির যে ঝোলটা থাকে সেটা নিয়ে মশলাটা তৈরি করে এখন আমি লাস্ট মোমেন্টে তরকারিটা নামিয়ে নিব। তো তার আগে আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। বাড়িতে আসলে প্রত্যেকটা লাউ রান্নায় যেন অসাধারণ হয়, কেন হয় আমি জানি না, অথচ ঢাকায় লাউ কিনলে সেটা ভালোই হয় না। আসলে জানি না আপনাদেরও কি এমন হয় কি না জানি না, প্রত্যেকটা লাউ গলে যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে যে রত্না আপার তরকারিটা নামিয়ে দিবে, আমি একটু লবণটা চেক করে নিলাম। তো উনি তরকারিটা নামিয়ে দিচ্ছে, বলছে যে আপনি পারবেন না, সরে আসেন। আমি কিন্তু পারবো, তারপর উনি কিন্তু দিতে চায় না। যাই হোক, এই যে তরকারিটাকে নামিয়ে দিল আর এখন আমি কড়াইটা ধুয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এর ভিতরে এক এক করে মশলাগুলো দিব। এই যে জিরা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে মরিচ বাটা আর রত্নাপা তো এখানে মাছগুলো সুন্দর করে বেছে ধুয়ে দিয়েছে আমাকে। এদিক থেকে কিন্তু আমার শ্বশুরাব্বা ঈদের কিছু কিছু বাজার করে নিয়ে এসেছে। এটা কিন্তু চুই ঝালের বাইরে আরও বেশ যা বাজার নিয়ে এসেছে, আমি সব কিছু ভিডিও করতে পারিনি। তো এখানে দেখলাম যে হলুদ কিনেছে, আদা কিনেছে, অন্য অন্য যে গরম মশলাগুলো লাগবে সেগুলো এনেছে। তো সব মশলাই মোটামুটি আব্বা কিনে এনেছে।
তো এই যে আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটা না একদম পুরা গরুর মাংসের একটা স্বাদ লাগে, আমার কাছে এমনটা মনে হয়। তো ভেজে নিলাম না, না ভেজে আমি কিন্তু এখন মশলার ভিতরে কাঁচা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এই মাছটা আমি পানি দিয়ে এখানে ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করে নিব। তো এত টেস্ট লাগে এই চিংড়ি মাছ ভুনাটা, খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে যে আমি মশলার সাথে অনেক সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে সেটাও আমি মাছের সাথে কষানো হয়ে গেছে। এখন একবারে আমি একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব। আজ খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। আর অনেক দিন পরেই তো ভয়েস ওভার করছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভয়েস ওভার করার ক্ষেত্রে বারবার কেটে ভয়েস দিতে হচ্ছে আর কথাবার্তাও একটু ভুলভ্রান্তি হচ্ছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই যে চিংড়ি মাছগুলোতে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা সময় জাল করে নিয়ে একদম তেল ওঠা পর্যন্ত আমি রান্না করে নিব। তেল উঠে গেলে তারপরে আমি নামিয়ে নিব। আর এই চাকা চিংড়ি মাছটা কিন্তু রত্না আপার ভাই মাছ কোম্পানিতে চাকরি করে, উনি রত্না আপাকে দেয়। তো আমরা আসলেই রত্না আপা মনে হয় যেন ওনার কলিজাটুকু ছিঁড়ে খাওয়াতে পারলে মনে হয় ওনার ভালো লাগে, এরকমটাই আমার মনে হয়। তো যাই হোক, সেভাবেই রত্না আপা আমাদের সাথে অনেক আদর খাতির যত্ন বা অনেক ভালোবাসা প্রকাশ করে। তো এই তো রান্না প্রায় শেষের পথে, আমি গোসলে চলে যাব। তো রত্না আপাকে বলছিলাম যে আপা আপনি মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেন, আমি জাস্ট গোসলে চলে যাব। তো রত্না আপাকে দিয়ে এরপরে হচ্ছে যে আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। কিন্তু দুপুরে রান্নাবান্নাটা ফুল আমিই করে নিলাম, সাথে ছিল রত্না আপা। ওইটাই বলছিলাম যে রত্না আপা তার দায়িত্ব থেকে কোথাও এক চুল নড়েনি, যেমন তার দায়িত্ব তেমনি তার ভালোবাসা। তো এই ছিল আমাদের আজকে দুপুরের রান্নাবান্না, ঢেঁড়স ভাজি আর চাকা চিংড়ি মাছ ভোনা, যেটা বললাম যে গরুর মাংসের স্বাদের মতো একদম অতুলনীয় হয়েছিল এই খাবারটা। আর ছিল আপনাদের ভাইয়ার জন্য খয়রা মাছ দিয়ে লাউ রান্না। তো এরপরে হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে অনেক নাস্তা টাস্তা করেছি, সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি। আমার ছোট চাচার ঘরে উঠেছিলাম, তো দেখি যে আমার চাচাতো ভাই সে একটা বিড়াল পোষে, নাম তার পমপম। তো পমপমকে একটু ভিডিও করেছি, সে এত কিউট দেখতে, পুরো একটা মেয়েলি ফেস পমপমের। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। কাকিও তাকে কোলে করে নিয়ে আদর করছিল আর আমার ভাইরা তাকে খুব আদর করে করে ডাকছিল। ওর সম্বন্ধে বেশ খানিকটা সময় একটু জানলাম আর আপনাদের জন্য ভিডিও করলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমাকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।